জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। রাজধানীর বারডেম হসপিটালে ইন্তেকাল করেছেন ভাষা সংগ্রামী, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল। আমরা তার কাছে চলে যাচ্ছি। আসিফ, একটু জানাবেন সেখানে যে তিনি মারা গিয়েছেন, যে ভাষা সংগ্রামী, তার জানাজা কবে নাগাদ হবে এবং সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, কি জানেন? ফরহাদ, আজকে রাত 10টা 12 মিনিটে আমরা খবরটি জানতে পারি যে ভাষা সংগ্রামীর এবং প্রাবন্ধিক যিনি আহমেদ রফিক, তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তিনি আসলে মারা গেছেন। আমরা এখন আছি রাজধানীর বারডেম হসপিটালে, যেটি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল নামে পরিচিত। এখানে আমরা আছি এবং আমাদের অন্যান্য সহকর্মী এবং অন্যান্য বিভিন্ন মিডিয়ার সহকর্মীরা আমরা আছি এখানে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আসলে, তার বয়স 96 বছর হয়েছিল এবং তিনি 10টা 12 মিনিটে যখন মারা গিয়েছেন, তার আগেই কিন্তু 7 মিনিট আগে তিনি কিন্তু আসলে একটি স্ট্রোক করেছিলেন এবং সেই কারণেই আসলে তার মৃত্যু হয়েছে এবং তার শারীরিক অবস্থার অবনতির কারণে কিন্তু গত বুধবার তাকে এই হাসপাতালে জরুরি আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র যেটিকে আমরা বলি, সেখানে তাকে ভর্তি করানো হয়েছিল এবং সেখানেই তিনি আসলে নিবিড় পরিচর্যায় ছিলেন। কিন্তু যখন আজকে তিনি স্ট্রোক করলেন এবং তখন থেকে আসলে তাকে তার 7 মিনিট পরেই কিন্তু আসলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটু জানিয়ে রাখি, তিনি কিন্তু আসলে 21 পদক সহ বিভিন্ন পদকে ভূষিত ছিলেন। তিনি এই বাংলা এবং ওপার বাংলায়, দুই বাংলাতেই কিন্তু আসলে রবীন্দ্র গবেষক হিসেবে বেশ পরিচিত ছিলেন এবং বেশ সুনামের অধিকারী ছিলেন এবং আমাদের ভাষা সংগ্রামে কিন্তু তার অবদান কিন্তু আসলে অনস্বীকার্য হিসাবে কিন্তু তার অবদান ছিল এবং যত মানুষ আমাদের ভাষা সংগ্রামে অবদান রেখেছে তাদের মধ্যে কিন্তু তিনি অন্যতম। শারীরিক অবস্থার অবনতির কারণে কিন্তু তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। বিভিন্ন হসপিটালে কিন্তু তার যাওয়া আসা ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে তার শারীরিক অবস্থা খুব অবনতি হওয়ার কারণে কিন্তু তাকে এই হসপিটালে ভর্তি করা হয়। আহমেদ রফিকের ব্যাপারে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি কিন্তু তার মরদেহটি কিন্তু আসলে মরণোত্তর এই ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অর্থাৎ বারডেম হসপিটালে দান করে গিয়েছেন। আমরা যতদূর জানতে পেরেছি, তার স্ত্রীও কিন্তু আসলে বছর 6 আগে কিন্তু মারা গিয়েছেন। বলতে গেলে তিনি আসলে এক প্রকার একাই বসবাস করছিলেন, তার সহকারীর এবং তিনি একাই বসবাস করছিলেন। কিন্তু সেখানেই আজকে তার অবস্থার শারীরিক অবনতি হলে কিন্তু তাকে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ভর্তি করা হয় এবং এখানেই কিন্তু তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা যতদূর জানতে পেরেছি, আসলে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তার মরদেহটি সর্বজনের শ্রদ্ধার জন্য রাখা হবে এবং সেখানে কিন্তু সর্বস্তরের জনগণ তাকে আসলে শ্রদ্ধা নিবেদন করবে। তো এই ছিল আমাদের কাছে আসলে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল থেকে সর্বশেষ। ফরহাদ। রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। বাবার বাড়ি থেকে উৎসবের বর্ণিল আলো নিভিয়ে মা দুর্গা পথ ধরলেন কৈলাসের। দুর্গার এ যাত্রায় অংশ নেন লাখো ভক্ত। ঢাক, ঢোল, শঙ্খের ধ্বনির সঙ্গে বিদায় জানিয়েছে ভজ 10 ভুজাকে। রাজধানীর ওয়াইজঘাটে দেবীর বিদায়ের লগ্নে ভক্তদের চোখ ভিজে ওঠে অশ্রুজলে। দুর্গার বিদায় যাত্রায় লাখো ভক্তের উলুধ্বনির আড়ালে চোখে জল, কণ্ঠে চাপা আর্তনাদ থাকলেও আসছে বছর আবার হবে এই প্রতিশ্রুতির বিশ্বাসেই নতুন অপেক্ষা শুরু হয় তাদের। সম্পন্ন হয় এবারের শারদ বিসর্জন। পুরো উৎসব ঘিরে ছিল জোরালো নিরাপত্তা বলয়। শেষ দিন সমন্বয় ছিল র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর। বিশেষ নজরদারি ছিল গোয়েন্দা পুলিশের। এদিকে সারা দেশের মণ্ডপগুলোতে বিসর্জনের দিন ছিল বিষাদের সুর। ঘাটে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। চট্টগ্রামের পতেঙ্গা, সমুদ্র সৈকত, কক্সবাজার ও রাজশাহীর পদ্মা ঘাটে প্রতিমা নিরঞ্জনে ছিল লাখো মানুষের ভিড়। ঢাক ঢোলের তালে পান আর সিঁদুরে সাজিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা। বিসর্জনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র
বগুড়ার যমুনা ও করতোয়া আর বরিশালের কীর্তনখোলা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে শারদীয় দুর্গোৎসবের। সিলেটের চাঁদনী ঘাটে মহাসমারোহে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা। সৈয়দপুরের বিসর্জনের পর ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মাঝেও শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন পুণ্যার্থীরা। দেবীকে বিদায় জানিয়ে ভক্তদের একটাই কামনা, অশুভ শক্তি দূর করে আলো ও শান্তি বয়ে আনবে দেবী দুর্গা। খুব আনন্দের সাথে মাকে বিদায় দিতে আগামী বছর যেন একই আনন্দের উদযাপনের মাধ্যমে আমরা মাকে বরণ করে নিতে পারি, এই প্রত্যাশাই করি। আগামী বছরের তুলনায় এই বছরের পূজাটা আমাদের জন্য অনেক স্পেশাল হয়েছে। চারদিক দিয়ে নিরাপত্তা ব্যবস্থা, ওভারঅল সবকিছু মিলে আমরা খুব স্যাটিসফাইড। এত সুন্দর ব্যবস্থাপনা ছিল, খুব সুন্দরভাবে আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দরভাবে আজকে এই বিসর্জন অনুষ্ঠানটা সবাই উপভোগ করতে পেরেছি। বিসর্জন সবসময়ই বেদনার, কারণ মা চলে গেলেন, মা নিজের আলোয় চলে গেলেন। এর আগে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দর্শন বিসর্জনের মাধ্যমে প্রতীকী রূপে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়। এরপর দেয়া হয় ঘট বিসর্জন। দেবীর চরণে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতা পালন করেন বিবাহিত নারীরা। তাদের বিশ্বাস, দেবীর পায়ে সিঁদুর দেওয়ার মাধ্যমে সারা বছর স্বামীর কল্যাণ হবে। এরপরই সিঁদুরের রঙে রাঙিয়ে দেন একে অপরকে। শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা সবকিছু বেশ ভালোই ছিল। আমরা অনেক ভালোভাবে পুজো কাটিয়েছি। দেশের সবাই যেন মঙ্গলে থাকে, ভালো থাকে, সুখ সম্পৃক্তির মাধ্যমে আমরা বেঁচে থাকি, সবাই যেন আমরা আনন্দ করতে পারি। ষষ্ঠীর দিনে পূজা করেছি, সমস্ত মেয়েরা যেন মা ষষ্ঠীর কৃপা পায়, তাদের যেন বিয়ে হয়, যারা অবিবাহিতদের বিয়ে হয়, যারা সন্তান লাভ করতে পারেনি তাদের যেন সন্তান হয়, এবং এইটাই হচ্ছে সৌভাগ্য লাভ করে তারা মায়ের কাছে ষষ্ঠীর দিনে প্রার্থনা করছি। টানা 4 দিনের ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটায় উৎসবে মেতেছেন নানা বয়সী মানুষ। সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত উপেক্ষা করে নেমেছেন অনেকেই সৈকতের নোনা জলে। প্রস্তুত রয়েছে নিরাপত্তা কর্মীরা। সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দর্শনার্থীর ঢল নামে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাগরে নামছেন নানা বয়সী মানুষ। আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। প্রস্তুত রয়েছে সৈকতের নিরাপত্তা কর্মীরা। এছাড়াও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইভাবে সাগরকন্যা, কুয়াকাটাতেও বেড়েছে পর্যটকদের সংখ্যা। আগেই শতভাগ বুকিং হয়েছে হোটেল মোটেলের রুম। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত উপেক্ষা করে সাগরে নামছেন অনেকে। নিরাপত্তা ঝুঁকিতে সতর্ক করছেন কোস্ট গার্ড সহ পুলিশের সদস্যরা। পূজার বন্ধ দিয়ে আমাদের স্কুলে বন্ধ দিয়েছিল, তার সেই উদ্দেশ্যে আমরা এসেছি, এবং বৃষ্টিও পড়ছে, আবার এখানে সমুদ্র, আমাদের খুবই ভালো লাগছে। আসছি, অনেকবারই আসছি, বাট এখন আরো ভালো লাগতেছে। বৃষ্টি পড়ছে, সমুদ্র এত উত্তাল। আমরা ঘুরতে আসছি, বৃষ্টিও, সমুদ্র পাশে, খুব ভালো লাগতেছে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে 9 দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবার প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের মধ্যে ছিলেন 6 জন রাজনীতিক। গত 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। তার ভাষণে উঠে আসে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার। এরপর মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরের সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, সফরে গুরুত্ব পেয়েছে রাজনৈতিক ঐক্য ও প্রবাসীদের দাবি দেওয়া।
chief advisor took a delegation that represented the entire Bangladesh. There was a representation across political parties. So it was to show that Bangladesh is unified and Bangladesh stands high in the international fora, representing its national interests, led by the Honorable Chief Advisor. Interim সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। দেশে জনতার ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, হাসিনার সরকারের অত্যাচারের কথা মনে করে সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। সকালে রাজধানীর প্রেস ক্লাবে সেনবাগ ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা চাইলে 1991 সালের তুলনায় ভালো নির্বাচন সম্ভব। নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় যাক তাদের সহযোগিতা করা হবে। বলেন, পাহাড় কারা অশান্তি করছে সেটি খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। যে বাংলাদেশের জন্য যুদ্ধ করে 71 সালে আমরা এই দেশ অর্জন করেছি, সেই দেশ নিয়ে যদি কেউ বলে আমরা ভারতের অঙ্গরাজ্য হব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের এক নেতার মুখে শুনেছি ওনারা ভারতের সাথে এক হতে, সেটা আমার কথা। এসব উক্তি, এইসব কথায় স্বাধীনতার যে মানহানি হচ্ছে, যে দলেই 1991 সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে দলেই সংখ্যাগরিষ্ঠ অর্জন করুক না, সংসদে যাক, সেই দলকে আমরা সমর্থন করি। নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য 50টি প্রতীকের মধ্যে একটি পছন্দ করে নিতে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দলটির পছন্দের প্রতীকের বিষয়ে আগামী 7 অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলেছে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনের সই করা চিঠিতে এ বিষয়ে জানানো হয়। ইসির নতুন দল নিবন্ধনের জন্য প্রতীক পছন্দের প্রসঙ্গে এই চিঠিতে এনসিপির নিবন্ধন আবেদনের প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে উল্লেখ করা হয়। যদিও দলটির পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় শাপলা, কলম ও মোবাইল চাওয়া হলেও পরবর্তীতে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা চাওয়া হয়। তবে কমিশনের 115 প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় নতুন দলের জন্য বরাদ্দযোগ্য 50 প্রতীক থেকে দলটিকে একটি যাচাইয়ের কথা বলা হচ্ছে। ত্রাণ নিয়ে গাজায় পৌঁছানোর আগে 44 নৌযানের গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একটি ছাড়া বাকি সবগুলো জাহাজের যাত্রা আটকে দেওয়ার দাবি করে বিবৃতি দিয়েছে ইসরায়েল। বাকি একটাও কাছাকাছি আসতেই কবজায় নেওয়া হবে বলে জানিয়েছে তেল আবিব। ইতোমধ্যে আটক জাহাজগুলোতে থাকা প্রায় 450 মানবাধিকার কর্মীকে ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 500 মানবিক মানুষ ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দিতে 44টি নৌযান নিয়ে গেল আগস্টের শেষ থেকে স্পেন থেকে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার যাত্রা শুরু করেছিল। ক্ষুধার্ত গাজাবাসীকে সহায়তার এ মানবিক যাত্রায় বাধা দেওয়ায় নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। এমনকি সমুদ্র ফ্লোটিলা বহর আটকে দেওয়ার প্রতিবাদে ইতালি, স্পেন, ফ্রান্স, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এমন পরিস্থিতিতেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ত্রাণ বহরটি নিয়ে সমালোচনা করে বলেছেন, মানবাধিকার কর্মীদের এই মিশন কিংবা ইতালিতে এর সমর্থনে ডাকা ধর্মঘট কোনোটিই ফিলিস্তিনিদের উপকারে আসবে না। ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা এবং গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। বিকেলে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হওয়া মিছিল শাহবাগে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের আগ্রাসন মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ। তারা জাতিসংঘ সহ বিশ্ব
শক্তিগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানান। এ সময় নেতারা অভিযোগ করেন ২০ দফা ষড়যন্ত্রমূলক প্রস্তাবের মাধ্যমে ট্রাম্প ফিলিস্তিন সংকট আরও জটিল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর দাবি জানান তারা। শিবিরের নেতারা মুসলিম বিশ্বকে অবিলম্বে ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং তাদের পণ্য বয়কটের আহ্বান জানান। একই সাথে গাজায় অবরুদ্ধ মানুষদের জন্য অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। ট্রাম্প আরেকটা ষড়যন্ত্র এঁকেছে, যিনি ইরাকে গণহত্যার জন্য অন্যতম দায়ী টনি ব্লেয়ার, তাকে গাজার প্রশাসক হিসেবে তিনি প্রস্তাব করছেন। কি ঘৃণ্য একটা প্রস্তাব। আমরা এই প্রস্তাবনার নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে এই প্রস্তাবের নিন্দা অবশ্যই জানাতে হবে। বিশ্বব্যাপী এই বর্বরোচিত গণহত্যা এবং এ ধরনের অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা বিশ্বব্যাপী অবস্থান গ্রহণ করছি, ধিক্কার জানাচ্ছি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল সংস্থা সহ পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধান। ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফার আশায় বেশি দামে ওষুধ বিক্রি করছে বলে অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের। বিজয়া দশমীতে রাজধানীর গুলশান ও বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, সমাজকে ধূমপান মুক্ত করা গেলে স্বাস্থ্য খাতে ৭১% পর্যন্ত অর্থ সাশ্রয় সম্ভব। সবসময় আমাদের মধ্যে সম্প্রীতিটা থাকুক, আমরা সবাইকে বুঝি, আমাদের উপলব্ধির জগৎটা আর প্রসারিত হোক, আমাদের বিবেকগুলো সঠিকভাবে যাতে আমরা পরিচালিত করতে পারি। আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনেই, তো কাজে এখন বিবেকটা আমরা মানুষের সৃষ্টি করেছি, কাজে এই বিবেকটা না থাকাটাই ভালো। এবং আমার মনে হয় আজকে আমরা সবাই মিলে যে উদযাপনটা করছি, এটা শুধু হিন্দুর উৎসব নয়, আমরা যে ঈদ করে এটা শুধু মুসলমানের উৎসব নয়, আমাদের সবাই মিলে। খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভেঙে সহিংসতা, লুটপাট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় প্রায় ৬০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ বাদী হয়ে সদর থানার একটি ও গুইমারা থানায় ২টি মামলা দায়ের করে। গত ২৩ সেপ্টেম্বর দীঘি নালায় এক মারমা তরুণী ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাবেশ ও অবরোধের ডাক দেয় জম্মু ছাত্র জনতা। এরপর ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা, লুটপাট ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। গুইমারাতে দুষ্কৃতকারীদের হামলায় প্রাণ হারায় ৩ জন, আহত হন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির ১৬ সদস্য। এদিকে গাজায় সংঘাত বন্ধে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের পরও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ১৪ ত্রাণ প্রার্থীসহ গাজা উপত্যকায় অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। দুর্ভিক্ষের নগরীতে রূপ নেয়া গাজা সিটিতে বাড়ানো হয়েছে হামলার মাত্রা। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জোর করে বাস্তুচ্যুত করায় গত কয়েক সপ্তাহে গাজা সিটি ছেড়েছেন প্রায় ৪ লাখ বাসিন্দা। তবে এখনও ৬ থেকে ৭ লাখ বাসিন্দা গাজা শহরে অবস্থান করছেন বলে জানিয়েছে সংস্থাটি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে প্রায় ২ বছরে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি ৬৬,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে ১,৬০,০০০-এর বেশি। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি ইহুদি উপাসনালয়ের বাইরে থাকা মানুষের ভিড়ে গাড়ি তুলে দিয়ে চালানো ছুরিকাঘাতে অন্তত ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে করে এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। এছাড়া আরও ২ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সাহসিকতার কারণে হামলাকারী ইহুদি উপাসনালয়ে ঢুকতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য বলছে, গাড়ি জনতার ভিড়ে তুলে দিয়ে একজন হামলাকারী ছুরিকাঘাত শুরু করলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ অবস্থায় ঘটনাস্থলটি এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম।
কানাডার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি মেনে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিজয়া দশমী। মর্ত থেকে দেবীর কৈলাসে ফেরার দিনে নানা আয়োজনে প্রবাসে বসে দিনটি উদযাপন করেছেন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বীরা। অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ আর আরতি দেওয়ার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শঙ্খ, সাকর ঘণ্টা, ঢাক, ঢোল আর উলুধ্বনি দিয়ে চলে 10 ভুজা দেবীর আরাধনা। এর অংশ হিসেবে নাচ, গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট বড় সকলে পূজা মণ্ডপে গিয়ে উপভোগ করেন পূজার আয়োজন। ইন্দোনেশিয়ার সিডোয়ার্জো শহরে স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। আহত হয়েছেন অন্তত 1 জন, আর ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত নেই বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। তবে এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অন্তত 59 জন। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে 13 জনকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা। বাকি নিখোঁজ ব্যক্তিদের কোনো তথ্য পাওয়া যায়নি। আহতদের মধ্যে 2 জন হাসপাতালে মৃত্যুবরণ করে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করে আরও সতর্কতার সাথে দ্বিতীয় পর্যায়ের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারীরা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রযুক্তি উদ্ভাবন প্রতিযোগিতা শেল নিরাপদ সড়ক উদ্ভাবন ফর ভার্সিটি চ্যালেঞ্জ 2025 এ রানার আপ হয়েছে বাংলাদেশি শিক্ষার্থী মুশফিকুর রহিম ও তার দল। মালয়েশিয়ান স্বনামধন্য প্রতিষ্ঠান শেল এ প্রতিযোগিতার আয়োজন করে। মুশফিকুর ও তার দলের উদ্ভাবনী টিঙ্গি প্লাস নামে একটি স্মার্ট ডিভাইস উপস্থাপন করে, যা লরি ও ভারী যানবাহনে দুর্ঘটনা প্রতিরোধে চালককে সতর্ক করবে। এই প্রযুক্তি গাড়ির উচ্চতা এবং সামনের ওভারহেড শনাক্ত করতে সক্ষম। অনুষ্ঠানে মুশফিকুর ও তার দলের হাতে রানার আপের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির সড়ক ও পরিবহন মন্ত্রী লোক সিউ ফোক, শেলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সিতি সুলাইমান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।